ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের মনে আছে আমরা আলোচনা করছিলাম ক্লাস 12-এর দোবন অধ্যায় এবং দোবন অধ্যায় সংখ্যাগত ধর্ম। এর আগের ক্লাসে দেখো আমরা অন্য সংখ্যাগত ধর্মগুলো আলোচনা করে এসেছি বিগত 3টে ক্লাসে, অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবলম্বন, স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং হিমাঙ্কের অবলম্বন। আজকে দেখো আমরা কোয়ালিটেটিভ প্রপার্টির মধ্যে শেষ যে পয়েন্টটা, অর্থাৎ শেষ কোয়ালিটেটিভ প্রপার্টি যেটা আলোচনা করব, যেটা হচ্ছে তোমার কাছে অভিস্রাবণ চাপ হয়েছে। এখন দেখো এই অভিস্রাবণ চাপ ব্যাপারটা কি, তাহলে আমাদেরকে আগে জানতে হবে। তার আগে আমাদের কি জানতে হবে যে অভিস্রাবণ জিনিসটা কি, অর্থাৎ অভিস্রাবণ বা অসমোসিস কি। বলছে দেখো এই অভিস্রাবণ আমরা কাকে বলবো, আগে দেখো কি ঘটনাটা ঘটে অভিস্রাবণে সেটা আলোচনা করা যাক। এরকম দেখো একটা ইউ আকৃতির নল নেওয়া হলো, ইউ আকৃতির নল। এর দেখো মাঝের অংশে কি হলো, এই জায়গাটায় একটা সেমি পারমিয়েবল মেমব্রেন অর্থাৎ অর্ধভেদ পর্দা লাগিয়ে দেওয়া হলো। এটা কি, এটা হচ্ছে অর্ধভেদ পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন। অর্ধভেদ অর্থাৎ অর্ধেক ভেদ করতে পারে। এর বৈশিষ্ট্যটা কি, অর্ধভেদ পর্দার বৈশিষ্ট্যটা কি, যে অর্ধভেদ পর্দা এর মধ্যে দিয়ে দাবক অণু চলাচল করতে পারে, কিন্তু দাব অণু পারে না। অর্থাৎ অর্ধভেদ পর্দার তাহলে বৈশিষ্ট্যটা কি হচ্ছে, বা অর্ধভেদ পর্দা জিনিসটা কীরকম, এর মধ্যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, যে ছিদ্রের মধ্যে দিয়ে তোমার কি আছে, দাবক অণু, যেমন ধরো জল, অ্যালকোহল ইত্যাদি, এগুলো চলাচল করতে পারবে, কিন্তু এর মধ্যে দিয়ে কঠিন দাবের অণু যেমন গ্লুকোজ অণু, ফুক্টোজ অণু, ইউরিয়া অণু বা অন্য যে কোনো আয়নীয় অণু, সেগুলো তোমার কি আছে, চলাচল করতে পারবে না। হয়েছে। এই অর্ধভেদ পর্দার বা সেমি পারমিয়েবল মেমব্রেন এর উদাহরণ কি হবে, উদাহরণ যদি দেখি দেখো খুব 5 মিনিট কাগজ বা অনেক তোমার কি আছে প্রাকৃতিক অর্ধভেদ পর্দা আছে, যেগুলো তোমার কাছে উদ্ভিদ বা প্রাণী কোষের যে কোষ প্রাচীর হয় সেগুলো, ঠিক আছে, বা আমাদের শরীরের মধ্যে অনেক গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডের যে আবরণ বা থলিগুলো হয় অর্ধভেদ পর্দা হয়েছে এইগুলো। কিন্তু দেখো আমরা এই পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে এই রকম অর্ধভেদ পর্দাগুলো খুব বেশি ব্যবহার করতে পারি না, সেই জন্য আমাদেরকে কৃত্রিম অর্ধভেদ পর্দা ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে কোনো একটা সছিদ্র তোমার পাত্রের উপরে কপার ফেরোসাইনাইডের আস্তরণ, অর্থাৎ Cu2 FeCN6 কি হচ্ছে, কপার ফেরোসাইনাইড বা কিউপাস ফেরোসাইনাইড, কপার ফেরোসাইনাইড এর আস্তরণ দেওয়া থাকে কোথায়, একটা কোনো সছিদ্র পাত্রের উপরে এর আস্তরণ দেওয়া থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি তোমাদের আর্টিফিশিয়াল তোমার কি অর্ধভেদ্য বা সেমি পারমিয়েবল মেমব্রেন হয়েছে। এবার দেখো এই দোবনের মধ্যে আমরা কি করলাম, এই যে দুটো ইউ আকৃতির নলের দুটো বাহু আছে, এর মধ্যে সমান উচ্চতায়, ধরে নিলাম এই উচ্চতায় সমান উচ্চতায়, এদিকে নেওয়া হলো তোমার কি হচ্ছে, এখানে নেওয়া হলো কি দোবন নেওয়া হচ্ছে, একদিকে দোবন, আর এদিকে তোমার কি হচ্ছে, এই দোবনটা যে দাবক দ্বারা উৎপন্ন সেই বিশুদ্ধ দাবক, অর্থাৎ একদিকে তোমার কি হচ্ছে দাবক নিয়েছে, আর সেই দাবকের মধ্যে কি হচ্ছে কঠিন অনুদ্বায়ী দাব যুক্ত করে যে দোবন উৎপন্ন করা হলো সেই দোবন নেওয়া হলো, ঠিক আছে। তাহলে এইটা কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয় তাহলে কি দেখা যাবে এটাই যে এই কিছুক্ষণ পরে এই যে দোবনের যেটা আছে এর উচ্চতা আস্তে আস্তে তোমার কি আছে, এই জায়গায় ছিল, এর উচ্চতা আস্তে আস্তে কি হলো বেড়ে এই জায়গায় গেল,
এর উচ্চতা কমে তোমার কি হলো, এর উচ্চতা, তাহলে এটা বেড়ে গেল, এখানে উচ্চতা নেমে গেল কোথায়, এই জায়গায়। তাহলে দেখো আমরা কি বলতে পারি যে দোবনের উচ্চতা বেড়েছে, অর্থাৎ দোবনের পরিমাণ বেড়েছে, দাবকের উচ্চতা কমেছে। তাহলে কি হয়েছে প্রকৃতপক্ষে অর্ধভেদ পর্দা দিয়ে তোমার কি হয়েছে, এইখান দিয়ে দাবক অণু কি হয়েছে, বিশুদ্ধ দাবক থেকে দোবনে গেছে। অর্থাৎ এখানে কি হয়েছে, দাবক অণু বিশুদ্ধ দাবক থেকে দোবনে গেছে, এই ঘটনা হয়েছে। কারণ এর মধ্যে দিয়ে তোমার কি আছে, দোবনের মধ্যে দাব যে অণু সেটা চলাচল করতে পারে না, এটা আগেই বলে দিয়েছি। এবার দেখো আরও একটা টিউব নিলাম বা ইউ আকৃতির নল নিলাম, এরও মাঝে এরকম একটা তোমার কি আছে, অর্ধবেদ্য পর্দা বা 5 বেঞ্চ কাগজ লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দিয়ে এর ক্ষেত্রেও এই সম উচ্চতা পর্যন্ত কি হলো, দুটো দোবন নেওয়া হলো, একই দাব এবং দাব দ্বারা গঠিত দুটি দোবন হয়েছে। এটাকে আমরা দিচ্ছি দেখো দোবন ধরো 2 দিলাম, এদিকেও নিচ্ছি একটা দোবন, এখানে একটা তোমার কি আছে দোবন 1 দিলাম। বৈশিষ্ট্যটা কি ভাই, দোবন 1 দোবনটা কি, এটা হচ্ছে তোমার কাছে অধিক গাঢ়ত্বের, এদিকে তোমার কি আছে কম গাঢ়ত্বের দোবন হয়েছে। তাহলে এদিকে বেশি গাঢ়ত্বের দোবন 2, এদিকে কম গাঢ়ত্বের দোবন 1। এই ঘটনাটাও দেখো এই রকম অবস্থায় 5 বেঞ্চ কাগজটাকে যদি এরকম অবস্থায় লাগিয়ে রেখে দেওয়া হয়, এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। অর্থাৎ দোবন যার গাঢ়ত্বটা বেশি তার উচ্চতা কি হবে, বেড়ে যাবে, এর উচ্চতা বাড়বে। এদিকে তোমার কি আছে, যার গাঢ়ত্ব কম তার উচ্চতা নেমে যাবে। তাহলে এখানে দেখো আলটিমেট কি হয়ে গেছে, সেই একই জিনিস হয়েছে যে কম গাঢ়ত্বের দোবন, এখান থেকে কম গাঢ়ত্বের দোবনের থেকে বেশি গাঢ়ত্বের দোবনের দিকে দাবক অণুর চলাচল ঘটেছে। অর্থাৎ তাহলে এখানে কি হয়েছে, কম গাঢ়ত্বের দোবন থেকে বেশি গাঢ়ত্বের দোবনে দাবক অণু গেছে। ঠিক আছে, কম গাঢ়ত্বের দোবন থেকে বেশি গাঢ়ত্বের দোবনে গেছে। এই যে দুটো ঘটনা ভালো করে খেয়াল করো, এখানে বিশুদ্ধ দাবক থেকে দোবনে গেছে, এদিকে তোমার কি আছে কম গাঢ়ত্বের দোবন থেকে বেশি গাঢ়ত্বের দোবনে গেছে। এই যে ঘটনা, এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনাকেই আমরা তোমার কি বলছি, দ্যাট ইজ অভিস্রাবণ। তাহলে অভিস্রাবণটা আমরা কাকে বলবো, দেখো অভিস্রাবণ কাকে বলবো, যে অর্ধভেদ পর্দা দ্বারা পৃথক করে রাখা, অর্থাৎ অর্ধভেদ পর্দা দ্বারা পৃথক করে রাখা হয়েছে, পৃথক করে রাখা দাবক থেকে দোবনে, যেমন এটাই ঘটেছে দেখো, দাবক থেকে দোবনে বা কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দোবনে দাবক অণুর, ভালো করে খেয়াল করবে, দাবক অণুর চলাচলকে বলছি আমরা তোমার কি আছে, চলাচল কি বলছি, অভিস্রাবণ হয়েছে। তাহলে অর্ধভেদ পর্দা দ্বারা পৃথক করে রাখা দাবক থেকে দোবনে
বা কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে দাবক অণুর যে চলাচল ঘটছে সেটাকেই বলছি অভিস্রাবণ। এখন দেখো আমরা এইটুকু এখানে যেটুকু বলেছি সেটুকু আমরা কি দেখলাম, যে এদিক থেকে এদিকে দাবক অণু চলাচল ঘটেছে বা দাবক অণু গেছে। প্রকৃতপক্ষে এই চলাচলটা কিন্তু একমুখী নয়, চলাচলটা হচ্ছে উভমুখী, এদিকেও ঘটে, অর্থাৎ এদিক থেকে এদিকেও দাবক অণু চলাচল ঘটে। কিন্তু এই মুখে গমনটা, অর্থাৎ এদিক থেকে এদিকে গমনটা তোমার কি আছে, এই মুখে গমনটা এটা তোমার কি হয়, বেশি হয়, বেশি হয়। এর ক্ষেত্রেও তোমার এদিকেও ঘটবে, কিন্তু এই মুখেটা কি হয়, বেশি হয়। এই কারণে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে দাবক অণুর চলাচল ঘটছে। ঠিক আছে। এবং এই দেখো এই যে ঘটনাটা, তাহলে কি দেখছি, এটা একটা দেখতে পাচ্ছি, এটা দেখো এর কোনো গাঢ়ত্ব নাই, বিশুদ্ধ দাবক এখান থেকে দ্রবণে গেছে, অর্থাৎ এর প্রবণতা কি, এর তুলনায় এর গাঢ়ত্ব হ্রাস করা, বা এর তো গাঢ়ত্ব নাই, এর গাঢ়ত্ব হ্রাস করা। ঠিক একইভাবে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে, অর্থাৎ কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে যাওয়া মানে এর গাঢ়ত্ব হ্রাস করা। অর্থাৎ সর্বদা তোমার কি চাইছে, দ্রবণ চাইছে কি, দাবক অণু গিয়ে অধিক গাঢ়ত্বের দ্রবণের ক্ষেত্রে, বা শুধুমাত্র যদি তোমার দাবকের সঙ্গে দ্রবণ থাকে দ্রবণের ক্ষেত্রে ওদের গাঢ়ত্ব হ্রাস করা। এবং এই প্রক্রিয়াটা কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না দুটোর মধ্যে গাঢ়ত্ব হ্রাসের একটা ইকুয়ালিটি বা সাম্য আসে। হয়েছে। এর ক্ষেত্রে দেখো কারণস্বরূপ বলা যায় যে একটা তোমাদের বইতে দেখবে একটা ছোট্ট এমনি সাধারণভাবে ব্যাখ্যা দেওয়া আছে তড়িৎ বিভব দিয়ে। তড়িৎ যেমন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, ঠিক একইভাবে পদার্থ তোমার কি হয়, রাসায়নিক উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এখন দেখো এখানে দ্রবণ অপেক্ষা দাবকের মধ্যে, দাবক অর্থাৎ দ্রবণের তুলনায় দাবকের ক্ষেত্রে এর রাসায়নিক বিভব বেশি, অর্থাৎ এর ক্ষেত্রে তোমার কি আছে, রাসায়নিক বিভব বেশি। ঠিক একইভাবে বেশি গাঢ়ত্বের দ্রবণের তুলনায় কম গাঢ়ত্বের দ্রবণের ক্ষেত্রে এরও তোমার কি আছে, রাসায়নিক বিভব বেশি। এর ক্ষেত্রে তাহলে কি হবে, রাসায়নিক বিভব কম। তাহলে তোমার কি আছে, কম রাসায়নিক, এই যে বেশি রাসায়নিক বিভব থেকে কম রাসায়নিক বিভবের দিকে দাবক অণু চলাচল করবে। এবং কতটা চলাচল করবে, যতক্ষণ না উভয়ের মধ্যে তোমার কি আছে, তোমার রাসায়নিক বিভব সমান হচ্ছে, বা আগে যেটা বললাম যে যতক্ষণ না উভয়ের মধ্যে তোমার কি আছে, গাঢ়ত্বের একটা তোমার সাম্য সৃষ্টি হচ্ছে। ঠিক আছে। এই জাতীয় উদাহরণের ক্ষেত্রে দেখো, যদি আমরা এমনি উদাহরণ একটা আলোচনা করি, দেখো কি দেখতে পাবো, তোমরা খেয়াল করবে বাড়িতে বেশ কিছু রান্নার সময় তোমার কী হয়, কিশমিশ ব্যবহার করা হয়। সেই কিশমিশগুলোকে দেখবে রান্না করার অনেকক্ষণ আগে জলে ডুবিয়ে রেখে দেওয়া হয়, এবং এই জলে ডুবিয়ে রেখে দিলে দেখবে ওই চিপসে যাওয়া কিশমিশগুলো আস্তে আস্তে ফুলে ওঠে। কেন ফুলে উঠছে, কারণ কিশমিশের যে আবরণটা অর্ধবেদ পর্দার ন্যায় আচরণ করে, এবং ওর দেখো জলের তুলনায় কিশমিশের ভিতরে যে পদার্থ থাকে তার গাঢ়ত্ব বেশি। তাহলে জলের গাঢ়ত্ব কম, অতএব কম গাঢ়ত্বের জল থেকে, বা জল থেকে বলতে পারি, জলে তো কোনো গাঢ়ত্ব নাই, অন্য কোনো দাব যোগ করিনি, তাহলে জল থেকে অপেক্ষাকৃত বেশি গাঢ়ত্বের দ্রবণ অর্থাৎ কিশমিশের মধ্যে তোমার কি হবে, ওই কিশমিশের যে পর্দা বা প্রাচীর তার মধ্যে দিয়ে দাবক অণু চলাচল করবে, অর্থাৎ দাবক অণুর প্রবেশ ঘটবে, ফলে কিশমিশটা আস্তে আস্তে ফুলে উঠবে। এবার দেখো ওই ফুলে ওঠা কিশমিশ, ধরো একটা কিশমিশ ভালো করে ফুলে উঠেছে, ওই ফুলে ওঠা কিশমিশকে যদি আবার খুব গাঢ় চিনির দ্রবণে ডুবিয়ে রেখে দেওয়া হয়, তাহলে কি হবে, তখন আবার দেখবে ওই বাইরের যে দ্রবণ চিনির দ্রবণের গাঢ়ত্ব ভিতরে কিশমিশের গাঢ়ত্ব অপেক্ষা তোমার বেশি। তাহলে এখন রাসায়নিক বিভব কার বেশি হবে, কম গাঢ়ত্বের দ্রবণ অর্থাৎ কিশমিশের ভিতরের রাসায়নিক বিভব বেশি হবে, ফলে কিশমিশের ভিতর থেকে দাবক অণু, ওই ফুলে যাওয়া কিশমিশ থেকে কি দাবক অণু কী হবে, অপেক্ষাকৃত বেশি গাঢ়ত্বের বাইরে চিনির দ্রবণে চলে আসবে। আরেকটা উদাহরণ এরকম দেওয়া যেতে পারে, তোমরা দেখেছো ডিমের যে খোসা থাকে ওই খোসার ভিতরেও দেখবে একটা খুব পাতলা একটা পর্দা থাকে, ডিম ভাঙলেই বোঝা যায়। ওই পর্দাটা অর্ধবেদ পর্দার ন্যায় আচরণ করে। এখন ওই কোনো ডিমকে যদি লঘু HCl দ্রবণে ডুবিয়ে রাখা হয়, তাহলে দেখবে বাইরের যে শক্ত খোলকটা আছে সেটা গলে গেছে, ওই ভিতরের পাতলা পর্দার মধ্যে ডিমের অংশটুকু আছে।
এখন ওই রকম দুটো ডিমকে যদি ওই রকম বাইরের খোলকটা HCl দ্বারা দ্রবীভূত করে নিয়ে একটাকে জলের মধ্যে দিয়ে দিলাম আর একটাকে তোমার কি হচ্ছে গাঢ় লবণ জলে দিয়ে দিলাম। যাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো তার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, তার ক্ষেত্রে তোমার ডিমের ভিতরের অংশের তুলনায় বাইরের অংশ জলের গাঢ়ত্ব অনেক কম বা জলের তুলনায় ডিমের ভিতরের অংশের গাঢ়ত্ব অনেক বেশি, ফলে কম গাঢ়ত্ব অর্থাৎ জল থেকে তোমার কি আছে ওই ডিমের পর্দার মধ্যে দিয়ে তোমার দাবক অণু অর্থাৎ জলের অণু ডিমের মধ্যে ফুলে উঠবে, এই ডিমের মধ্যে প্রবেশ করবে। ফলে ডিমটা কি হবে আস্তে আস্তে ফুলে উঠবে এবং ফুলে উঠতে উঠতে একসময় জলের চাপে কি হবে ফেটে যাবে। ঠিক একই অন্যটার ক্ষেত্রে কি হবে, যেটাকে আমরা গাঢ় লবণ জলে দ্রবীভূত ফেলে দিয়েছি, সেখানে তোমার কি হবে, সেখানে ডিমের ভিতরের অংশের তুলনায় বাইরে লবণ জলের গাঢ়ত্ব বেশি, ফলে ভিতরের ডিমের অংশ থেকে তোমার কি আছে জলীয় অংশ কি হবে ওই পর্দার মধ্যে দিয়ে বাইরে লবণ জলের মধ্যে চলে আসবে। তাহলে তোমার কি হবে ডিমটা কি হবে আস্তে আস্তে চুপসে যাবে। এই উদাহরণগুলো দেখো, এইগুলো প্রকৃতপক্ষেই ঘটে অসমোসিসের জন্য। তোমাদের আরও ধীরে ধীরে উদাহরণের ক্ষেত্রে আসবো। তাহলে এইখানে দেখো অসমোসিস বা অভিস্রাপন জিনিসটা আমরা বুঝেছি। এবার দেখো আমরা এখানে কি বুঝবে দেখে নেব যে আমরা অভিস্রাপন চাপ বলতে কি বোঝাচ্ছি। তাহলে অভিস্রাপন চাপ দেখো, অভিস্রাপন চাপ বুঝতে গেলে আমাদের আবার একটু অভিস্রাপনটাই দেখতে হবে। আবার দেখো একটা ওই ইউ আকৃতির নল, ইউ আকৃতির নল নিয়েছি, দুটো সমান নল। আবার আগের মতোই তোমার কি আছে এখানে একটা অর্ধবেদ পর্দা বা ঝিল্লি পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। এটার মধ্যে তোমার কি আছে দেখো, এখানে তোমার একটা বাহুতে অর্থাৎ ডান দিকের বাহুতে এখানে নেওয়া হয়েছে কি দ্রবণ এবং সম উচ্চতায় একই উচ্চতা পর্যন্ত এখানে তোমার কি হয়েছে বিশুদ্ধ দাবক নেওয়া হয়েছে, অর্থাৎ তোমার কি আছে দাবক। এবং এই দুটোর ক্ষেত্রে একটা করে পিস্টন লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পিস্টন লাগিয়ে দেওয়া হয়েছে। হালকা পিস্টন লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন দেখো যদি আমরা দেখি কোনোভাবে এই রকম দাবক এবং দ্রবণকে পৃথক করে রাখা হয়েছে কি দ্বারা, অর্ধবেদ পর্দা দ্বারা, এবং এদের দুজনের ওপরে পিস্টন আছে এবং এই পিস্টন দুটো কি আছে বায়ুমণ্ডলীয় চাপে আছে। এখন দেখো তাহলে আমরা কি জানি যে এখান থেকে দাবক অণু কী হবে দ্রবণ থেকে তোমার দ্রবণ থেকে বলছি বিশুদ্ধ দাবক থেকে দ্রবণের মধ্যে দাবক অণু যাবে। এখন যদি দেখো আমরা এইখানে কোনো একটা উপযুক্ত বল প্রয়োগ করি, সেটা যে কোনোভাবেই হতে পারে, কোনো কিছু ভার চাপিয়ে আমরা বল প্রয়োগ করতে পারি, ভার চাপিয়ে বল প্রয়োগ করতে পারি বা যে কোনোভাবে আমরা এখানে বল প্রয়োগ করছি এবং বল প্রয়োগ করতে করতে এমন একটা বল প্রয়োগ করলাম যাতে এই অভিস্রাবণ প্রক্রিয়াটা কি হয়ে গেল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল, হয়েছে। অর্থাৎ তাহলে আমি কি বললাম, যখন পিস্টন দ্বারা দাবক এবং দ্রবণকে অর্ধবেদ পর্দা দ্বারা পৃথক করে রেখেছি, তখন অর্ধবেদ পর্দার মধ্যে দিয়ে তোমার কি আছে দাবক অণু বিশুদ্ধ দাবক থেকে দ্রবণে চলাচল করতে চলবে। ঠিক শুরুর মুহূর্তে আমরা কি করছি, এখানে তোমার কি হচ্ছে চাপ প্রয়োগ করছি। চাপ প্রয়োগ করার ফলে এমন একটা চাপ প্রয়োগ করা হলো যে চাপ প্রয়োগ করলে এই অভিস্রাবণ প্রক্রিয়াটা অর্থাৎ এখান থেকে এখানে দাবক অণু আর যাচ্ছে না, অর্থাৎ অভিস্রাবণ প্রক্রিয়াটা আর চলছে না। তাহলে দেখো আমরা কি বলতে পারি, যে চাপের জন্য অভিস্রাবণ প্রক্রিয়াটা চলছিল সেই চাপের সম পরিমাণ আমরা তোমার কী করেছি এই দ্রবণের ওপরে সম পরিমাণ চাপ প্রয়োগ করেছি, ফলে কি হয়েছে অভিস্রাবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, হয়েছে। তাহলে এখানে দেখো এই যে চাপটা প্রয়োগ করছে এখানে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে অভিস্রাবণ প্রক্রিয়া বন্ধ হয়, একই আমরা তোমার কি বলছি সেই সর্বনিম্ন চাপটাকে বলছি কি অভিস্রাবণ চাপ। অভিস্রাবণ চাপ
কেন বলছি সর্বনিম্ন চাপ? কারণ দেখো অভিস্রাবণ চাপ আমরা এর বেশি চাপও প্রয়োগ করতে পারি, কিন্তু সর্বনিম্ন যে পরিমাণ চাপ প্রয়োগ করে অভিস্রাবণ প্রক্রিয়াটাকে তোমার কি হচ্ছে বন্ধ করা যায়, সেই সর্বনিম্ন চাপটাকেই বলা হচ্ছে আমরা অভিস্রাবণ চাপ। তাহলে আমরা কি বলছি, যখন কোনো তোমার কি আছে দ্রবণকে বিশুদ্ধ দাবক থেকে অর্ধবেদ পর্দা দ্বারা পৃথক করে রাখা হয়েছে, রেখে দ্রবণের উপরে যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে অভিস্রাবণ প্রক্রিয়াটা বন্ধ হচ্ছে, সেই সর্বনিম্ন পরিমাণ চাপকেই বলছি অভিস্রাবণ চাপ। কার অভিস্রাবণ চাপ? অবশ্যই এই দ্রবণের অভিস্রাবণ চাপ, অর্থাৎ দ্রবণের এই অভিস্রাবণ চাপটা দ্রবণের অভিস্রাবণ চাপ হয়েছে। এখন দেখো তাহলে এই দ্রবণের অভিস্রাবণ চাপটা আমরা জানলাম, তাহলে এই অভিস্রাবণ চাপটা কার কার ওপর নির্ভর করবে, অর্থাৎ দ্রবণে কীরূপ দ্রবণের ক্ষেত্রে বা কেমন দ্রবণ হলে তার ক্ষেত্রে অভিস্রাবণ চাপ কীরূপ হবে, এই সংক্রান্ত অনেক বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে, মোশে, ফেফার ইত্যাদি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, এবং সেগুলোর অবজারভেশন করে বিজ্ঞানী ভ্যান টপ একটা সিদ্ধান্ত হলো যে এই অভিস্রাবণ চাপটা কার ওপর নির্ভর করে। এই অভিস্রাবণ চাপটা মূলত নির্ভর করে, অর্থাৎ এটা তোমার কি আছে নির্ভর করে কার উপরে? দ্রবণের গাঢ়ত্ব ও উষ্ণতা। দ্রবণে তাহলে এটা 1 নম্বর গাঢ়ত্ব, 2 নম্বরে হচ্ছে উষ্ণতা। এই সংক্রান্ত তিনি যে গাঢ়ত্ব এবং উষ্ণতার উপরে বা আরও কারো উপরে যদি নির্ভর করে সেই সংক্রান্ত যে সূত্র দেন, সেইটাকেই বলা হয় তোমার কাছে ভ্যান টপের অভিস্রাবণ চাপ সূত্র বা ভ্যান টপ সূত্র। ভ্যান টপ সূত্র। তাহলে দেখো বিজ্ঞানী ভ্যান টপ কী বললেন, যে দ্রবণের অভিস্রাবণ চাপটা মূলত কার উপর নির্ভর করবে? দ্রবণের গাঢ়ত্বের উপরে এবং উষ্ণতার উপরে। সেই সংক্রান্ত তিনি সূত্র প্রদান করলেন, যে সূত্রগুলো তোমার কি ভ্যান টপ সূত্র বলে প্রযোজ্য। তাহলে দেখো সূত্র 1 বলা হচ্ছে, দেখো 1 সূত্র কোনো দ্রবণের ক্ষেত্রে, অর্থাৎ দ্রবণের অভিস্রাবণ চাপ। হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখবে, দ্রবণে কিন্তু দাবও কেমন হবে? দাবও সেই আগের কন্ডিশনে কি হচ্ছে কঠিন, যার ক্ষেত্রে তোমার কি আছে বিয়োজন বা অবশ্যই দ্রবণে বিয়োজন বা সংযোজন ঘটে না। এইরূপ দ্রবণের ক্ষেত্রে যদি অন্যান্য কন্ডিশনগুলো স্থির থাকে, তাহলে দ্রবণের অভিস্রাবণ চাপ কি হয়? দ্রবণের অভিস্রাবণ চাপ দ্রবণের মোলার, এটা খেয়াল করবে, কিন্তু আবার মোলারে ফিরে এসেছি। এতদিন তোমার কি বলছিলাম আগের দুটোর ক্ষেত্রে, স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবলম্বনের ক্ষেত্রে কি বলছিলাম, যে মোলার গাঢ়ত্ব ছিল। এখানে কিন্তু মোলার গাঢ়ত্ব, অর্থাৎ দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতি। তাহলে দেখো অভিস্রাবণ চাপ যাকে আমরা পাই দ্বারা চিহ্নিত করি, সেটা কার সঙ্গে সমানুপাতি? মোলার গাঢ়ত্ব, যাকে আমরা তোমার কি হয় সি বা এম দ্বারা চিহ্নিত করি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো পাই ভ্যারিজেস সি। আবার দেখো এইটার ক্ষেত্রে যদি এরকম হয় যে ভি লিটার দ্রবণে 1 মোল দাবও আছে, তাহলে সি সমান কি হবে 1/v। তাহলে দেখো পাই ভ্যারিজেস কি বলতে পারি 1/v। এই সূত্রটা ঠিক কার মতো? দেখো চাপ আয়তনের সঙ্গে ব্যস্ত অনুপাতিক। কার সূত্রের মতো? তোমরা গ্যাস সূত্রে করে এসছো, খেয়াল করো কার? বয়েলের সূত্রের নাই হয়েছে। ঠিক 2 নম্বর সূত্র দেখো। হ্যাঁ, তবে এইটার ক্ষেত্রে অবশ্যই বলেছি তোমাদের আগে, এখানে আমি মুখে বলে গেছি, অন্য কন্ডিশনগুলো স্থির। কি হচ্ছে? নির্দিষ্ট গাঢ়ত্বের ক্ষেত্রে যখন তোমার কি আছে উষ্ণতা টি স্থির থাকে হয়েছে। দ্বিতীয় সূত্র দেখো, দ্বিতীয় সূত্র যখন অন্য শর্তগুলো স্থির থাকে, তাহলে দ্রবণের অভিস্রাবণ চাপ
পরম উষ্ণতার সমানুপাতিক, পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ অভিস্রাবণ চাপ কি বলেছি পাই কার সঙ্গে সমানুপাতি হবে, পরম উষ্ণতা, পরম উষ্ণতা, দ্যাট ইজ টি। কোন কন্ডিশনে, যখন তোমার কি আছে সি অর্থাৎ গাঢ়ত্ব স্থির একটা নির্দিষ্ট দাবর ক্ষেত্রে। তাহলে এখান থেকে দেখো পাই ভ্যারিজেস টি, এইটা দেখো চাপ উষ্ণতার সঙ্গে সমানুপাতি। তাহলে এইটা দেখো আমাদের কি হলো, দুটো সূত্র পেলাম। 3 নম্বর সূত্র দেখো, 3 নম্বর সূত্র এইটা কি বলছে দেখো, বলছে নির্দিষ্ট পরিমাণ দাবকে, যখন উষ্ণতা এবং গাঢ়তা নির্দিষ্ট পরিমাণ দাবকে, নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট দাবকে ভিন্ন দাবের সমমোল পরিমাণ পৃথকভাবে, সমমোল পরিমাণ পৃথকভাবে অর্থাৎ পৃথক পৃথক পাত্রে নিয়ে নির্দিষ্ট পরিমাণ দাবকে, অর্থাৎ কি আছে দুটো বা তিনটে পাত্রে একটা নির্দিষ্ট পরিমাণ, ধরো 1 লিটার জল নিলাম, তাতে সমমোল পরিমাণে ভিন্ন দাব, সমমোল পরিমাণে পৃথকভাবে আলাদা আলাদাভাবে প্রতিটার ক্ষেত্রে পৃথকভাবে ভিন্ন দাব যোগ করলে প্রতি ক্ষেত্রে অভিস্রাবণ চাপের মান একই হয়, অর্থাৎ প্রতি ক্ষেত্রে অভিস্রাবণ চাপের মান একই হবে। ঠিক আছে, এইটার ক্ষেত্রে দেখো যদি আমরা বলি বা ব্যাখ্যা করতে যাই তাহলে কি হবে, ধরো 1 লিটার জল, তার মধ্যে কি হচ্ছে 0.1 মোল গ্লুকোজ, এর ক্ষেত্রে যে অভিস্রাবণ চাপ পাই পাবো, ঠিক একইভাবে 1 লিটার জল 0.1 মোল সুক্রোজ, এর ক্ষেত্রে অভিস্রাবণ চাপ যে মান পাবো পাই, কি হবে দুটোই কি হবে সমান হবে, অর্থাৎ একই হবে। তাহলে এখানে দেখো আমরা কি এটা থেকে কি দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট পরিমাণ দাব নিয়ে তার মধ্যে তোমার কি আছে পৃথকভাবে ভিন্ন ভিন্ন দাবে সম সংখ্যক মোল যোগ করলে যে অভিস্রাবণ চাপ পাওয়া যাবে সেটা সমান। অর্থাৎ তাহলে এখানে আমরা কি দেখলাম যে অভিস্রাবণ চাপটা কি আছে দাবের প্রকৃতির উপর নির্ভর করছে না, কার উপরে নির্ভর করছে, কতটা আমরা তোমার কি আছে দাবও যোগ করেছি, অর্থাৎ দাবের কণা সংখ্যার উপরে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ পাই অভিস্রাবণ চাপ কি করে দাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। তাহলে যেহেতু দাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, তাহলে এই অভিস্রাবণ চাপটাকে আমরা কি বলতে পারি, যে এটা একটা কি আছে দ্রবণের সংখ্যাগত ধর্ম, অর্থাৎ সংখ্যাগত ধর্ম বা কোয়ালিটেটিভ প্রপার্টি। বোঝা গেছে? এবার দেখো এই তিনটে যে সূত্র পেয়েছি তার মধ্যে এই দুটোর ক্ষেত্রে আমরা ম্যাথামেটিক্যাল রূপ পেয়েছিলাম, এগুলোকে যদি আমরা কম্বাইন করি সূত্রগুলোকে কি হয় দেখো, তাহলে প্রথম সূত্র থেকে দেখো, প্রথম সূত্র থেকে কি পেয়েছি অভিস্রাবণ চাপ, অর্থাৎ অভিস্রাবণ চাপ পাই ভ্যারিজেস টু সি। দ্বিতীয় থেকে কি পেয়েছি যে পাই ভ্যারিজেস টু টি। শর্ত কি ছিল, এখানে টি স্থির, এখানে কি ছিল সি স্থির। তাহলে এই দুটোকে কম্বাইন করলে আমরা কি পাই দেখো, পাই ভ্যারিজেস সি টি,
আমরা একটা ধ্রুবক আনতে পারি, দেখো যে পাই সমান কে সিটি। এই কে একটা ধ্রুবক, যাকে আমরা বলি সমানুপাতিক ধ্রুবক। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে দেখো কে এর যে মান পাওয়া গেছে, কে এর মানটা কত পাওয়া গেছে, 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। খেয়াল করো মানটা তোমাদের খুব চেনা। কার মান? এটা গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক আর এর মানের সঙ্গে সমান। তাহলে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ কে সমান আর। সূত্রটাকে আমরা কি আকারে দিতে পারি, দ্যাট ইজ পাই সমান সি, আচ্ছা পাই সমান আর সিটি, বা আমরা বলতে পারি পাই সমান সি আর টি। এটাই তোমার কি হলো, অভিস্রাবণ চাপের সূত্র। এইটাকে দেখো আমরা অন্য রূপেও দিতে পারি। কি রকম? যদি এরকম হয় যে ভি লিটার দ্রবণে কত এন মোল দাব আছে, তাহলে তার ক্ষেত্রে দেখো সি এর মানটা কত আসে। তাহলে এর ক্ষেত্রে মোলার গাঢ়ত্ব সি সমান কত হবে, ভি লিটারে এন মোল, তাহলে এন বাই ভি। তাহলে কি পাচ্ছি দেখো, পাই সমান সি এর জায়গায় আমরা বসাবো এন বাই ভি আর টি। তাহলে কি এসে যাচ্ছে দেখো, দ্যাট ইজ পাই ভি সমান এন আর টি। এই সূত্রটাই দেখো কার মতো, পিভি সমান এন আর টি, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণের ন্যায়। সেই জন্য দেখো এখানে বলা হয় যে যেহেতু সূত্রটা অনুরূপ, সেই কারণে এখানে বলা হচ্ছে কোনো দ্রবণের মধ্যে যে পরিমাণ দাব আছে, সেই পরিমাণ দাবকে যদি তোমার কি আছে দ্রবণের সম আয়তনের কোনো পাত্রে গ্যাসীয় অবস্থায় রাখা হয়, তাহলে ওই গ্যাস যে চাপ দেবে সেই চাপটাই দ্রবণের অভিস্রাবণ চাপের সঙ্গে সমান। বোঝা গেছে? আবার বলছি দেখো, কোনো দ্রবণের মধ্যে যে পরিমাণ দাব আছে, অর্থাৎ যত মোল দাব আছে, সেই পরিমাণ দাবকে যদি দ্রবণের সম আয়তন বিশিষ্ট কোনো পাত্রে গ্যাসীয় অবস্থায় রাখা হয়, তাহলে ওই গ্যাস যে চাপ দেবে সেটাই হচ্ছে তোমার কি আছে অভিস্রাবণ চাপের সঙ্গে সমান। বোঝা গেছে? তাহলে এবার দেখো আমরা এর পরের অংশে ঠিক অন্য যে কোয়ালিটেটিভ প্রপার্টিগুলো থেকে আমরা আণবিক ওজন বের করেছি, আমরা এক্ষেত্রে দেখো দ্রবণের আণবিক ওজন বা দাবের আণবিক ওজনের সঙ্গে এর কি সম্পর্ক সেটা দেখে নেব। তাহলে এখানে দেখো এবার আমরা কি করব, অভিস্রাবণ চাপের সঙ্গে দাবের আণবিক ভরের সম্পর্ক নির্ণয় করব। তাহলে এখানে আমরা দেখো ভ্যান টপের সূত্র থেকে আমরা কি পেয়েছি, সূত্র থেকে পেয়েছি দুটো জিনিস পেয়েছি, দুটো থেকেই আমি করে দেখাবো যে পাই সমান সি আর টি। এখন ধরে নাও ভি লিটার দ্রবণে ডাব্লু গ্রাম দাব যার আণবিক ভর এম আছে, তাহলে দ্রবণের গাঢ়ত্ব কত হবে? দেখো ভি লিটারে আছে কত, ডাব্লু গ্রাম ভাজিত আণবিক ওজন, তাহলে এত মোল, তাহলে 1 লিটারে আছে কত ইন্টু ভি নিচে, ঠিক আছে? তাহলে এটাই হয় মোলার গাঢ়ত্ব। হয়েছে? তাহলে এখানে দেখো আমরা যদি সি এর মানে এটা বসিয়ে দিই, অর্থাৎ এইটা সমানে কি সি সমান এইটা, তাহলে এখানে তোমার কি আছে পাই সমান সি, অর্থাৎ ডাব্লু বাই এম ভি আর টি। তাহলে এম সমান কি হয়েছে, আমরা কি পাচ্ছি, এম সমান ডাব্লু আর টি বাই ভি ইন্টু পাই, বা বলতে পারি আমরা তোমার পাই ইন্টু ভি। এইখান থেকে দেখো আমাদের আর টি সাধারণত জানা, কোনো শূন্যতাই করছি, দ্রবণের আয়তন এবং দাবের ওজন জানা থাকলে আমরা পায়ের মান অর্থাৎ অভিস্রাবণ চাপের মান আমরা যদি পরীক্ষা দ্বারা নির্ণয় করে আমরা যে কোনো দাবের ক্ষেত্রে আণবিক ওজন নির্ণয় করতে পারবো। এছাড়াও দেখো আমরা যদি এই সূত্র থেকে করি যে
পাই ভি সমান এন আর টি। এনটা কি মোল সংখ্যা, মোল সংখ্যা কি হয় ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে এখানে বসিয়ে দাও একই জিনিস আসবে পাই ভি অর্থাৎ ডব্লিউ বাই এম আর টি, দ্যাট ইজ এম সমান কি হয়ে যাচ্ছে ডব্লিউ, এই এম এইদিকে চলে গেল, ডব্লিউ আর টি রয়ে গেল বাই পাই ভি হয়েছে। এখন এইটার ক্ষেত্রে দেখো যদি আমরা এখান থেকে এই রকম দেখি যে ভি এম এল দ্রবণে ডব্লিউ গ্রাম, এখানে দেখো ভি লিটার করেছি, ভি এম এল দ্রবণে ডব্লিউ গ্রাম দাবো, ওই একই আণবিক ওজন এম আছে, তাহলে তার ক্ষেত্রে মোলার গাঢ়ত্ব কি হবে দেখো কি আছে, ভি এম এল এ আছে ডব্লিউ গ্রাম, ভালো করে দেখো ডব্লিউ গ্রাম বাই তোমার কি আছে এম ডব্লিউ মোল, ভি এম এল এ তাহলে 1 এম এল এ ইন্টু ভি ইন্টু 1000। তোমাদের এইটাও করানো হয়েছে আগে মোলার গাঢ়ত্বের সমীকরণ, তাহলে তোমার কি আছে দ্যাট ইজ পাই সমান ডব্লিউ, ও এটা 1000, ডব্লিউ ইন্টু 1000 বাই এম ইন্টু ভি দ্যাট ইজ ও আর টি, তাহলে এম সমান কি হয়ে যাচ্ছে ডব্লিউ ইন্টু 1000 আর টি বাই পাই ভি। ঠিক আছে, এখানে কত ভি যখন এম এল এ আছে সেটা, এখানে কি আছে ভি যখন লিটারে আছে সেটা হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা দাবের আণবিক ওজন সহজেই বের করতে পারবো। এবং এখানেও দেখো অন্য যে কোয়ালিটেটিভ প্রপার্টিগুলো ছিল তার মতো এক্ষেত্রেও অভিস্রাবণ চাপের ক্ষেত্রেও আমরা সব ক্ষেত্রে প্রয়োগ করতে পারি না, কোথায় যেখানে দাবের অণুর সংযোজন বা বিয়োজন ঘটে, কারণ একই শর্ত, যদি দাবের অণুর বিয়োজন ঘটে তাহলে যেহেতু এটা সংখ্যাগত ধর্ম তাহলে দ্রবণে কণা সংখ্যা বৃদ্ধি পাবে, এই কারণে অভিস্রাবণ চাপও বেড়ে যাবে। আবার যদি তোমার কি আছে দাবের অণুর সংযোজন ঘটে অর্থাৎ কণা সংখ্যা হ্রাস পায়, তাহলে সেখানে অভিস্রাবণ চাপ কী হবে হ্রাস পাবে। এবং এটাও কেউ তোমার কি হচ্ছে গাঢ় দ্রবণের ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি না, কারণ গাঢ় দ্রবণের ক্ষেত্রে কি হয় দাবক অণুগুলোর মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল বেশি, সেই জন্য এই সূত্রগুলো সঠিকভাবে প্রযোজ্য হয় না। আমরা দেখো এইখানে এই ক্লাসের মধ্যে অভিস্রাবণের আরও অনেকটা অংশ আছে, সেটা আমরা পরের ক্লাসে দেখব। এই ক্লাসে আমরা তোমার কি আছে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেমকে দেখে রাখি। প্রথমে দেখো একটা সহজ প্রবলেম দিয়ে দেখা যাক। ধরে নাও 5% ডব্লিউ বাই ভি, 5% গ্লুকোজ দ্রবণের অভিস্রাবণ চাপ কত, 5% গ্লুকোজ দ্রবণের অভিস্রাবণ চাপ কত। তোমরা জানো এখানে তাহলে আমাদের সূত্রটা কি, সূত্র থেকে বা ভ্যান টপ সূত্র থেকে কি পাচ্ছি, ভ্যান টপ সূত্র থেকে পাই সমান সি আর টি। হ্যাঁ, এখানে অবশ্যই তোমার বলে দিতে হবে উষ্ণতা বা সাধারণ রুম টেম্পারেচারে যখন টি সমান কত ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তাহলে এখানে দেখো দ্রবণের গাঢ়ত্ব, দ্রবণের গাঢ়ত্ব কত আছে দেখো এখানে 5% তোমার ডব্লিউ বাই ভি, তার মানে কি 100 ml দ্রবণে 5 গ্রাম দাবো হয়েছে, 5 গ্রাম দাবো, তাহলে 1000 ml দ্রবণে কত আছে, বা এক্ষেত্রে তোমরা একদম মোলার গাঢ়ত্ব সরাসরি সূত্র দিয়ে বসিয়ে দিতে পারো যে মোলার গাঢ়ত্ব সি সমান কত হয়, সি সমান হচ্ছে তোমার কি আছে দ্যাট ইজ ডাব্লিউ ইন্টু 1000 বাই তোমার কি হচ্ছে এম ইন্টু ভি। তাহলে কত আসছে দেখো ডাব্লিউ কত 5 ইন্টু 1000 বাই এম, গ্লুকোজের ক্ষেত্রে কত C6H12O6, এটা কত 6 ইন্টু 12 প্লাস 12 প্লাস 6 ইন্টু কত 16, কত আসে জানো 180। এটা তোমাদের একদম মুখস্থ থাকবে গ্লুকোজের আণবিক ভর। তাহলে এটা কত 180 ইন্টু ভি কত 100, তাহলে কেটে গেল 0 0 কেটে গেল,
তাহলে কত এসে যাচ্ছে দেখো 5/8 এত মোলার। তাহলে এখানে পাই দেখো তোমার কত হয়ে যাচ্ছে 5/18, ঠিক আছে, ইন্টু আর, আর এর মান কত 0.082, টি কত 25 ডিগ্রি, মানে তোমার কি আছে 298 কেলভিন। তাহলে এর ক্ষেত্রে দেখো ক্যালকুলেশন করলে মানটা আসছে 122.18/18 সমান কত 6.79। একক কি আসবে অ্যাটমসফিয়ার। তাহলে এক্ষেত্রে তোমার কি হয়ে যাবে দ্রবণের অভিস্রাবণ চাপ হবে তোমার 6.79 অ্যাটমসফিয়ার হয়েছে। তাহলে আজকের ক্লাসে দেখো তোমাদের অভিস্রাবণ চাপ তাহলে এই পর্যন্ত থাক, বাকি অংশটুকু আমরা পরের ক্লাসে আলোচনা করব। কারণ এমনিতেই দেখো তোমরা অনেকেই চাইছিলে যে ক্লাসের লেন্থটা যাতে একটু ছোট হয়, সেই কারণেই এটাকে করা।